ডক্টর মাসুম বিল্লাহ, আপনাকে প্রথমেই আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে যদিও বা হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে, বাংলাদেশে একজন প্রধান বিচারপতি গ্রেফতার হয়ে গেছেন, সেটা তো আসলে একেবারেই আনপ্রেসিডেন্টেড ঘটনা, মানে এর আগে ঘটেনি। এবং একজন সাবেক প্রধান বিচারপতি গ্রেফতার হওয়ার পর বলা মানে সংবাদ মাধ্যম সহ সকলেই বুঝতে পারছেন তার মূল অপরাধ জুলাইয়ে হত্যাকাণ্ডের জড়িত থাকা নয়, তার মূল অপরাধ হচ্ছে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন। তো এই বিচারের মুখোমুখি হওয়া তো তার প্রাপ্যই ছিল নাকি? শুনতে কেমন লাগে যে একজন প্রধান বিচারপতিকে গ্রেফতার করা হয়েছে? আপনি তো রবীন্দ্রনাথেরও ভক্ত, পাশাপাশি লালনেরও। গীতাঞ্জলিতে এরকম আছে না যে হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সমান। এই যে যে নমস্য ব্যক্তিদেরকে, বরেণ্য ব্যক্তিদেরকে আমরা অপমান করেছি, চলেছি, এবং অপমানও তো না, এটাকে কাইন্ড অফ অবমান বলে। সুতরাং এই যে যে গ্রেফতার, এই যে যে বিচারিক প্রক্রিয়ায় একজন প্রধান বিচারপতিকে সমর্পণ, একজন লয়ার একাডেমিক হিসেবে এটি আমাকে অত্যন্ত উদ্বিগ্ন করে, এবং আই রিগার্ড ইট অ্যাজ এ স্যাগা টু আওয়ার জুডিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং। এবং আমাদের যে বিচারিক মনন, বিচারিক মনস্কতা, আইনি চিন্তা যদি থেকে থাকে কিছু, সেখানে একটা চপেটাঘাত বলে মনে করি। এবং এটাকে আমি এও বলতে চাই যে আমাদের সাংবিধানিকতাবাদ বা আইনের শাসন নামে যে সকল রেটরিক শব্দগুলো আছে, যে সকল ফ্লারিশ সিং যে শব্দগুলো আছে, সেই ফ্লারিশিং শব্দগুলোতে একটা কলঙ্কের তিলক হিসেবে আমি এটাকে দেখি। এবং this is once again a question to the criminal due process of Bangladesh. এবং একটা রেডিমেড খাঁচা আছে তো, যে কতগুলো স্পট তৈরি করা হয়েছে, যে উত্তরা, যাত্রাবাড়ি, ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা হটেভার বিভিন্ন স্পট, যেখানে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এবং সেইখানে দেখবেন খুব যত্ন করে ক্যাটেগরি করে 1 নম্বর প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাকিগুলো এভাবে ক্যাটেগরাইজ করে এভাবে দিয়ে একজন প্রধান বিচারপতিকে এভাবে গ্রেফতার করা হচ্ছে। দিস ইজ এ ক্যামোফ্লাজ। আপনি যদি ডিরেক্টলি কিছু করেন সেটা একটা কথা, কিন্তু এই যে যে ছল চাতুরির আশ্রয় নেওয়া হচ্ছে একজন আইনের ছাত্র হিসেবে, একাডেমিক হিসেবে, এটা আমাকে অত্যন্ত উদ্বিগ্ন করে। কিন্তু মানে ধরুন ডক্টর ইউনূসের সরকারই বা কি করবেন? কারণ ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন এবিএম খায়রুল হক, এবং আপনি দেখেছেন কিনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এরই মধ্যে তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। তার মানে তার শাস্তির একটা দাবি আছে। কিন্তু কোনো বিচারপতির রায় দেওয়ার জন্য তো বোধহয় কি কোনো মামলা করবার, কোনো আইনের আশ্রয় নেবার আইনি কোনো কাঠামো আছে? মানে বিচারপতির রায়টি কি হয়েছে সেটা প্রশ্ন তুলে, সে কারণেই ডক্টর ইউনূস সরকারকে হয়তো একে সাজা দিতে হত্যা মামলা দিতে হলো, তাই তো? আমি তো আইন পড়ছি ধরেন 20 বছরেরও বেশি সময় ধরে, দেশের বাইরেও পড়ালেখা করেছি, নিউজিল্যান্ডে পড়েছি, কমন ল জুরিসডিকশনস গুলোতে কাজ করা হয়েছে, এই মুহূর্তে কাজ করছি সিভিল ল জুরিসডিকশনস ফ্রান্সে। তো এরকম তো কোনো প্রিন্সিপালের নাম শুনিনি যে জুডিশিয়াল ওপিনিয়ন, রায় দেবার জন্য কোনো বিচারককে কাঠগড়ায় দাঁড় করাতে হয়। আপনি নিজেও আইনের শিক্ষার্থী ছিলেন, আপনি জানবেন যে প্রিন্সিপাল অফ জুডিশিয়াল ইমিউনিটি, বিচারকরা তাদের জুডিশিয়াল ওপিনিয়নের জন্য কমন ল প্রিন্সিপাল অনুসারে অল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড তারা জুডিশিয়াল ইমিউনিটি পেয়ে থাকেন, এবং এক্সেপ্ট মানে একেবারে রেয়ার এক্সেপশন ছাড়া, একেবারেই যদি দেখা যায় যে তিনি প্রতারণা বা অন্য কোনো কিছুর আশ্রয় নিয়েছেন, একেবারেই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত থেকে কোনো রায় দিয়েছেন, তাহলেই কেবলমাত্র তার তাও ডিপার্টমেন্টাল অ্যাকশনস নেওয়া সম্ভব। কিন্তু এভাবে করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, মুখে একরকম বলে আরেকটা হত্যাকাণ্ড বা ক্রিমিনাল একটা মামলায় জড়িয়ে দেওয়ার নজির পৃথিবীর অন্য কোথাও নেই। সুতরাং এটা করে আমরা নিজেরাই নিজেদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি।
মানে তার মানে তো এমন একটা, এখন আমরা তো আইনের শিক্ষার্থী হিসেবে খুব মানে আইন পড়ার শুরুতেই কিন্তু প্রেসিডেন্টের গুরুত্ব বোঝানো হয়, যে মানে নজিরের গুরুত্ব। তো নজিরবিহীন কাজকে নজিরে পরিণত করা হলো। তো আপনি বলছিলেন যে বিচারপতিরা রায় দেওয়ার ক্ষেত্রে একটা ইমিউনিটি মানে দায় মুক্তি পান, তিনি যেটাকে ন্যায্য মনে করেছেন তিনি সে রায় দেবেন, এবং এই রায় আপনার পছন্দ হয়নি বলে আপনি আসলে তাকে কাঠগড়ায় নিতে পারেন না বা তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে পারেন না। করা যায় সেটাও খুবই, ওই যে দুর্নীতি হলে অভিশংসন, এরকম বোধহয় একটা, এরকম বোধহয় কি এরকম ব্যবস্থা আছে। তো নজিরবিহীন একটা নজির তৈরি করা হলো। এখন থেকে তার মানে কি, বাংলাদেশে যখনই কারো রায় আমাদের পছন্দ হবে না যে বিচারপতির, আমরা তার নামে হত্যা মামলা দেব সরকার বদলে গেলে, এবং তারপর তাকে জেলে নিয়ে যাব। ওই তো একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করা হলো যে যে পথে গেছো তুমি সেই পথে হায় আমারও ভুবন হতে বসন্ত চলে যায়। তো যে পথে গেলেন ঠিক সেই পথেই আমাদের আইনের শাসন চলে গেল। তো এটা একটা ভয়ানক বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করা হলো। আপনি লক্ষ্য করুন যে এটা কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক কোনো ওপিনিয়ন নয়, এটা একটা কনস্টিটিউশনাল লিটিগেশন। এই কনস্টিটিউশনাল লিটিগেশন তা হায়ার কোর্ট একেবারে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত। একটা রায় আমরা কেন মানি বা মানি না? একটা রায় আমরা এই কারণে মানি যে ওইটা একদম অভ্রান্ত, এই কারণে মানি না, বরং এই কারণে মানি যে কোনো একটা বিষয়ে শেষ কথা বলবার জন্য একটা সিস্টেমে সর্বোচ্চ একটা কর্তৃপক্ষ থাকা উচিত। সেই কর্তৃপক্ষের নাম হচ্ছে বাংলাদেশে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন। সেই অ্যাপিলেট ডিভিশনের চেয়ার বা সভাপতিত্ব করেন, প্রিজাইড করেন হচ্ছে চিফ জাস্টিস অফ বাংলাদেশ। তাদের মামলাটির কথা আমরা বলছি যে যেখানে তদারকি সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল অত্যন্ত সঙ্গত কারণেই, যুক্তিসঙ্গত কারণে, সেটি আমি পরে ব্যাখ্যা করব আপনাকে। কিন্তু সেখানে তো তিনি একা একটি ওপিনিয়ন দিয়েছেন, কিন্তু আরো তো জাজরা রয়েছেন যারা তার সঙ্গে সহমত পোষণ করেছেন। আপনি জানবেন যে তত্ত্বাবধায়ক সরকার মামলা, যার কেতাবি নাম আব্দুল মান্নান খান ভার্সেস বাংলাদেশ, 2009 সালে রায়টা হয়েছে 11তে। তারও আগে নাম ছিল এম সলিমুল্লাহ ভার্সেস বাংলাদেশ। মামলাটা শুরু হয়েছিল 1999। প্রাথমিক সিদ্ধান্ত হাইকোর্ট ডিভিশনে হয়েছিল 2005। অনেক দিন ধরে হয়েছে তো। সুতরাং সেইখানে 7 জন বিচারপতি আপিল বিভাগে তারা শুনেছেন নতুন বাস্তবতায়। কেননা আপনি লক্ষ্য করেন যে 2007-08-এর যে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার, তার যে দগদগে ক্ষত মানুষের হৃদয়ে রয়েছে, তার যে পোস্ট লিগাল সেটিংস রয়েছে, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আদালতকে সিদ্ধান্ত দিতে হয়েছিল। সুতরাং অনেকগুলো কারণেই এই মামলাটি 4-3 ভোটে, জাজরা 7 জন ছিলেন, 4-3 ভোটে জাজরা সিদ্ধান্ত দিয়েছিলেন যে এটা অসাংবিধানিক। সুতরাং দি ওপিনিয়ন ওয়াজ নট merely rendered by Mr. Justice A.B.M. Khairul Haque, but also other concurring judges like Mr. Justice S.K. Sinha, Mozammel Haq, and Justice Mahmood Hossain এবং জাস্টিস নাজমুল। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছেন, এবং ডক্টর বিল্লা আমি যদি একটু মনে করাই আপনাকে, যে আপনি খুব সুন্দর বাংলাও বলেন, যে আমরা যদি একটু বুঝিয়ে বাংলায় মানে আরো সহজ করে বলার চেষ্টাও করি, যে মানে 7 জনের একটা বেঞ্চ বসে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি সাংবিধানিক কিনা এই বিষয়টি বিবেচনা করেছিল, এবং 4-3 ভোটে শেষ পর্যন্ত সাংবিধানিক, এটি অসাংবিধানিক হিসেবে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, মানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তো তাহলে এবিএম খায়রুল হক রায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়ে গেছে, কাজেই তাকে এখন হত্যা মামলায় ফাঁসি দিয়ে দিতে হবে, এটা কতটা সঙ্গত? আর অ্যামিকাস কিউরিরা ছিলেন, আপনার মনে থাকবে সে সময়ও সমালোচনা হয়েছিল যে অ্যামিকাস কিউরি হিসেবে ডক্টর কামাল হোসেন, ডক্টর আমিরুল ইসলাম, আমি দুঃখিত, ব্যারিস্টার ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ যারা যারা ছিলেন, তারা বলেছিলেন নাকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিপক্ষে। তবু কেন খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিলেন? এটা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ। জাস্টিস খায়রুল হকের অপরাধ কিন্তু একটা না, শুধুমাত্র এই মামলাতে না। আপনি জানবেন যে 2014-তে যে নির্বাচনটা হবার কথা ছিল, সেই নির্বাচনের সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা ছিল জাস্টিস খায়রুল হক। সুতরাং বিএনপি তখনকার প্রধান বিরোধী দল আগে থেকেই জাস্টিস খায়রুল হকের যে
বিশ্বাসযোগ্যতা সেটি প্রশ্ন করবার প্রয়াস পেয়েছিল। এর একটা বড় কারণ হলো জাস্টিস খায়রুল হকের প্রতি তার আগেই ক্ষেপে ছিল আরো একটা কারণে, সেটা হলো 2005-এ বিএনপি যখন ক্ষমতায়, তখন হাইকোর্ট ডিভিশনে একটা মামলা হয়েছিল। মামলাটি হচ্ছে পুরন ঢাকায় মুন সিনেমা হলের মালিকানা নিয়ে, যেখানে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে জেনারেল জিয়ার একটা প্রক্লামেশন, একটা আদেশকে তার সাংবিধানিকতা যাচাই করবার জন্য আদালতের সামনে আসে। তখন জাস্টিস খায়রুল হক এবং আরেকজন জাজ রায় দিয়েছিলেন যে জেনারেল জিয়ার সেই যে সামরিক ফরমান সেটা অবৈধ ছিল, এবং এক্সামিন করতে করতে আদালতের সামনে এই প্রশ্ন আসলো যে জেনারেল জিয়ার সামরিক শাসনই বা কতটুকু সংবিধান সম্মত ছিল। তখন আদালত এই মর্মে সাব্যস্ত করেন যে জেনারেল জিয়ার শাসন ছিল অসাংবিধানিক, অর্থাৎ সামরিক আইন নামে যে ভ্রান্তি বিলাস আমাদের মনে রয়েছে বা মানুষের মনে রয়েছে, সামরিক আইন কখনোই আইনের মানদণ্ডে উত্তীর্ণ নয়। সুতরাং জেনারেল জিয়ার শাসন আমল ছিল সাংবিধানিকতার মানদণ্ডে অনুত্তীর্ণ, এবং জেনারেল জিয়া সংবিধানে যে পঞ্চম সংশোধনী এনেছিলেন এবং আমাদের মানে মুক্তিযুদ্ধের যে অরিজিনাল প্রিন্সিপল গুলো ছিল সেগুলো বাদ দিয়েছিলেন, সেই বাদ দেওয়াটা ছিল অবৈধ। এই জন্য বিএনপি রাজনৈতিকভাবে আগে থেকেই জাস্টিস খায়রুল হকের প্রতি মনক্ষুণ্ণ ছিল। আরো একটা কারণে তার প্রতি মনক্ষুণ্ণ ছিল, আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে যে যখন এমাজউদ্দিন আহমেদ সহ একটা কমিটি ছিল বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006-এর মধ্যে, হাসান হাফিজুর রহমানের সম্পাদিত যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিলপত্র, ওটা 82 সালে ফার্স্ট এডিশন, লক্ষ্য করেন জেনারেল জিয়ার আমলেই করা। সেই আমলেও কিন্তু জেনারেল জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে বলা হয় নাই, কিন্তু 2004-এর যে এডিশন সেইখানে এককভাবে জেনারেল বঙ্গবন্ধুকে বাদ দিয়ে জেনারেল জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে দেখানো হয়েছিল। এইটা একজন মুক্তিযোদ্ধা এম এ সালাম তিনি চ্যালেঞ্জ করেছিলেন। চ্যালেঞ্জ করার ফলে আদালতের সামনে প্রশ্ন হলো যে এককভাবে জেনারেল জিয়া মুক্তিযুদ্ধের ঘোষক কিনা। তখন এটা কিভাবে আপনার সাংবিধানিক বা আইনের দৃষ্টিতে আপনি বিচার বিশ্লেষণ করবেন? তখন আমাদের প্রথম সংবিধান হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। সেই স্বাধীনতার ঘোষণাপত্রে বলা আছে যে 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু আমাদের যে আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করবার জন্য তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। সেই মর্মে জাস্টিস খায়রুল হক ঘোষণা করেছিলেন যে ইট ইজ নট জিয়া, জিয়া নন, বঙ্গবন্ধুই হচ্ছে স্বাধীনতার ঘোষক। সেই কারণে বিএনপি তার প্রতি কিন্তু অসন্তুষ্ট ছিল। সুতরাং এই দুটো মিলিয়ে যখন তত্ত্বাবধায়ক সরকারের রায় আসলো, তখন জাস্টিস খায়রুল হক আরো বিতর্কিত হয়ে পড়লেন। সেই কারণে বিএনপি তার যে গ্রহণযোগ্যতা তাকে সবসময় টার্গেট করেছে, এবং এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এখন তারা দাবি করছেন যে না, তাকে সেই সেই রায়গুলো দেওয়ার জন্য জবাবদিহিতার আওতায় আনা উচিত। যেটি রাজনৈতিক সমস্যা, সেই সমস্যাটার জন্য আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোর কার কতটুকুন দায় ছিল সে আলোচনা আসতে পারে, কিন্তু একজন জাজের জুডিশিয়াল ওপিনিয়নের জন্য এই ধরনের এখন তাকে গ্রেফতার করা হবে, নিঃসন্দেহে এটা আমাদের বিচার বিভাগের জন্য অশনি সংকেত। কিন্তু আর তার যে রায়, এবিএম খায়রুল হকের যে রায়, সেখানে তিনি কিন্তু স্পষ্টতই বলেছিলেন, সংক্ষিপ্ত রায়েও সেটা ছিল যে অন্তত দুবার এর পরে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে পারে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট। এবং তিনি আরেকটা কথা বলে দিয়েছিলেন যে কিন্তু মানে বাংলাদেশের সর্বশেষ প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার যে প্রথা, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। মানে তিনি আসলে প্রধান উপদেষ্টা আর হতে চান নাই, এবং কিন্তু তিনি দুবার রাখবার কিন্তু সুযোগ রেখেছিলেন। পার্লামেন্ট সেটা বাতিল করে দিয়েছিল তিনি পূর্ণাঙ্গ রায় দেওয়ার আগে। তাহলে এবিএম খায়রুল হককে এই টার্গেট করা সেটা যুক্তিযুক্ত হলো কিনা সেই প্রশ্ন তো নিশ্চয়ই উঠবে। আর এখন তো ভীষণ ভয়ে থাকবেন সকল বিচারপতিরা। কদিন আগে দেখলাম ব্যারিস্টার সারা হোসেন তিনিও এই কথা বলেছেন যে বিচারপতিরা রায়, আদেশ যে কোনো কিছু লিখতেই ভয় পাচ্ছেন মবের কারণে। এখন আমার তো মনে হচ্ছে পরে জেলে যাওয়া, হত্যা মামলায় পড়ার ভয়েও থাকবেন তারা। নিশ্চয়ই, এবং একটা উদাহরণ দিই আপনাকে, সেটা হচ্ছে আপনি এও বোধহয় লক্ষ্য করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে 13th অ্যামেন্ডমেন্ট, এটা যে বাতিল করে
এটা 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 কনফার্ম করে যে 15th অ্যামেন্ডমেন্ট মানে 15তম সংশোধনী আওয়ামী লীগ এনেছিল, সেই 15তম সংশোধনীকেও আবার হাইকোর্টের একটা বেঞ্চ অতি সম্প্রতি আংশিকভাবে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এর আরো একটা অর্থ হলো যে ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল আওয়ামী লীগ বাতিল করেছিল, ওই বাতিলটা ভুল হয়েছে। এখন আমার কথা হচ্ছে সেটা ভালো না যুদ্ধাপরাধের বিচারও ভুল হয়েছে, হ্যাঁ, আমাদের জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল সেটাও ভুল হয়েছে, মানে সবই ভুল হয়েছে। না, আমি এখান থেকে যে সিদ্ধান্ত আপনাকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুজন জাজ হাইকোর্ট ডিভিশনে এই রায়টা দিয়েছেন, জাস্টিস দেবাশিস রয় চৌধুরী এবং জাস্টিস ফারাহ মাহবুব। তারা অত্যন্ত বুদ্ধিদীপ্ততার সাথে একটা কথা বলেছেন যে এই 15th অ্যামেন্ডমেন্টে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি টানাতে হবে এবং বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ সংবিধানে আত্মীকরণ করা আছে এবং স্বাধীনতার ঘোষণাপত্র আত্মীকরণ করা আছে, এই বিষয়গুলো ওনারা সযত্নে এড়িয়ে গেছেন। তারা বলেছেন যে ভবিষ্যতে পার্লামেন্ট এটা করবে। তাহলে দেখা যাচ্ছে যে জাজরা ওই ওই যে ফাঁদ, রাজনীতির যে ফাঁদ, এটাকে আমরা বলবো যে জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স, আমাদের আমি সরি যে শব্দটা ব্যবহার করতে হলো, যে রাজনীতিকে যখন জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে সিদ্ধান্ত দেওয়ার একটা প্রবণতা এক্সিকিউটিভের মধ্যে থাকে, সেই প্রবণতা থেকে আমরা বের হতে পারিনি। তা আমার কাছে মনে হয়েছে যে এই নতুন দুজন যে হাইকোর্টের জাজ, তারা এটাকে অন্তত আপাতত রাজনৈতিক ফাঁদে পাড়া দিতে চাননি, কিন্তু যখন নতুন সংসদ আসবে এবং ওটা যখন বাতিল হওয়ার মতন প্রশ্ন উঠবে, আপনি দেখবেন রাজনৈতিক পরিবেশ আবারও উত্তপ্ত হবে। তো জাস্টিস খায়রুল হকের ওখানে গিয়ে আমি আবার একটা কথা বলতে চাচ্ছি যে ওই যে পার্লামেন্টের কাছে উনি সিদ্ধান্তটা দিয়েছেন, পার্লামেন্ট তো সেই সিদ্ধান্ত নেয় নাই, এবং তারা না গ্রহণ করলে তো তার তো এখানে কিছু করবার নেই, বরং তখন তিনি এটাকে সেলফ স্যাক্রিফাইস করেছেন। হ্যাঁ, একটা অভিযোগ তার বিরুদ্ধে করা হয়, সেটা হচ্ছে যে তিনি কেন রিটায়ারমেন্টের পরেও রায় লিখেছিলেন। লোক, আমাদের দেশে রিটায়ারমেন্টের পরপরই অনেকগুলো মামলা হয়ে যায়, জড়ো হয়ে যায়, এবং আধুনিক কালে আপনি দেখবেন যে রায়তে অনেক বড় বড় পাতার রায় লেখার একটা প্রবণতা বেড়েছে এই কম্পিউটারাইজ যুগে। ফলে হয়েছে কি, এটা অনেক দেরি হয়ে যায়। তো এটা আর উনার পূর্ণাঙ্গ রায় বের হওয়ার মানে উনি লেখার আগেই তো পার্লামেন্ট বাতিল করে দিয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা। এই কথাটাই অনেকে জানতে চান না বা বুঝতে চান না। এটা হয়তো মোরালি বা অনুৎসাহজনক হলেও অপরাধ করবার মতন কিছু হয়নি, বরং সুপ্রিম কোর্টেরও একটা দায় ছিল যে এটা তাড়াতাড়ি যেন এটা পাওয়া যায়। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় নবনীতা, যে আমাদের দেশের জাজেরা যে রায় লেখেন অ্যাজ এ মিনস অফ কমিউনিকেশন, লোকজনের কাছে এটা ভালোভাবে পৌঁছে না। একটা হচ্ছে আমাদের মিডিয়া ভালোভাবে আমাদের রায়গুলো র্যালি করতে পারে না, আর একটা হচ্ছে যে আমাদের রায়গুলো সঠিকভাবে কমিউনিকেট করা হয় না, সঠিক সময়ে প্রকাশ করা হয় না। ফলে এইটা একটা খামতি বা ঘাটতির জায়গা রয়েছে। আর একটা হলো আমাদের থেকে এখন যদি একটু আবারও মানে বিচার বিভাগের খামতি ঘাটতি বিপদের জায়গাটায় ফিরে আসি, মানে বর্তমান প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ, মানে তাদের কোনো প্রতিক্রিয়া দেখানোর বা কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? কারণ সাবেক প্রধান বিচারপতির এই বিপদ আসলে তো সকলের জন্যই অশনি সংকেত। মানে বিচার বিভাগ পাশে দাঁড়াতে পারে কিনা সাবেক প্রধান বিচারপতি, কারণ তিনি যে যুবদল নেতাকে হত্যা করতে যান নাই, তিনি সহ আসলে 500-700 আপনি যেটা বলছিলেন, মানে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী থেকে আইনজীবী, সবার নামে তো ঢালাও মামলা দিয়েছে। তো বিচার বিভাগ পাশে দাঁড়াচ্ছে না কেন? মানে কি হয়েছে বাংলাদেশের বিচার বিভাগের এই সময়টাতে? এটা আমাদের জাস্টিস যে প্রসেস, এই জাস্টিস প্রসেসের যে সূর্যোদয় হয়েছিল সেটা সূর্যাস্ত ঘটেছে। ইট ইজ ইন দ্য টয়লাইট জোন, এবং এর শুরুটাই তো খারাপ হয়েছে। সেই খারাপ থেকে তো আপনি ভালো কিছু আশা করতে পারেন না। আমরা জুডিশিয়াল কুইয়ের কথা বলি, আপনি লক্ষ্য করুন না 5th অগাস্ট পরবর্তী অবস্থার কথা। ইট ওয়াজ দ্য মবস হু আর দ্য গার্ডিয়ান, হু আর দ্য অ্যাপয়েন্টার অফ দি জাজেস। নতুন যে সেট আপ জাজেস হয়েছেন, এমনকি অ্যাজ অ্যান একাডেমিক আমি আর্গিউ করব, যুক্তি দিব, ভবিষ্যতে এই প্রশ্ন উত্থাপিত হবে যে নতুন যে চিফ জাস্টিস সহ অন্য সেট আপ জাজেস রয়েছেন, তাদের নিয়োগ হাইলি লিগালি কন্ট্রোভার্সিয়াল।
সেই জায়গা থেকে এই জাজরা বা এই প্রশাসন কতটুকুন করবেন সে বিষয়ে আমার সন্দেহ আছে। এরপরেও আমি আশা করতে চেয়েছিলাম কি এমন বর্তমান সুপ্রিম কোর্টকে একটা সুমোটো রুল জারি করতে বাধা তৈরি করে যে একজন সাবেক আইনমন্ত্রী বা একজন সাবেক প্রধান বিচারপতি যে বা একজন স্বনামধন্য অধ্যাপক বা একজন মন্ত্রী বা একজন সঙ্গীতের মানুষ বা সিনেমার মানুষ বা শিল্পী মানুষ তারা আদালতে উত্থাপিত হচ্ছেন এবং আইনের মধ্য থেকে বা কাস্টাডিতে থেকে আক্রমণের শিকার হচ্ছেন, সেইখানে বিচারপতিরা কোনো সুমোটো রুল জারি করছেন না, এটা আমাদেরকে অত্যন্ত হতাশ করেছে। সুতরাং বিচারিক সক্রিয়তার প্রশ্নেও যদি আমি বলি, অবশ্যই নতুন এই যে সেট আপ অফ দ্য জাজেস বা সুপ্রিম কোর্টকে বা এমনকি দি চিফ জাস্টিস হিমসেলফ, আমরা জেনেছি যে তিনি অক্সফোর্ড থেকে পড়েন, কিন্তু অক্সফোর্ড পড়ার পরেও আমাদের এটুকুন অন্তত আশা করতে দোষ নেই যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, যে একজন চিফ জাস্টিসকে যখন গ্রেফতার করা হবে সেখানে সর্বোচ্চ সতর্কতায় জারি করা হবে এবং অন্যান্য ক্ষেত্রেও যে বিচারিক যে মানদণ্ড আছে সেই মানদণ্ডটা অন্তত যেন প্রয়োগ করা হবে বা মেনটেন করা হবে। এখানে আপনি দেখেন যে যেভাবে গ্রেফতার আইনগুলো এক্সারসাইজ করা হচ্ছে, এই অভিযোগগুলোই তো আগে ছিল। তো সেই উৎকর্ষতা সাধন তো করতে কিসে নতুন প্রশাসনকে বাধা দিচ্ছে? এই জায়গাটাতেই তো আমরা উন্নতি চেয়েছিলাম। সুতরাং আমি আপনার সঙ্গে সম্পূর্ণভাবে একমত, সরকার যদি কিছু নাও করতে পারে তার বাইরেও কিন্তু সুপ্রিম কোর্ট প্রশাসনের এমনকি বিচারিকভাবে অনেক কিছু করবার আছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাসুম বিল্লাহ আপনাকে সময় দেওয়ার জন্য।